বিশ্ব রাজনীতির আকাশে যখন উত্তেজনার কালো মেঘ ঘনীভূত হচ্ছে, ঠিক সেই সময়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা। আর এর পেছনে রয়েছে সাম্প্রতিক একাধিক চাঞ্চল্যকর দাবি ও পরীক্ষা, যেখানে বলা হচ্ছে দেশটি এমন কিছু আধুনিক ও অদৃশ্য ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা সরাসরি যুদ্ধক্ষেত্রে গুলি বা বোমা ছাড়াই একটি উন্নত রাষ্ট্রের অবকাঠামোকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে কড়া অবস্থান নিয়েছেন, ফলে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং একাধিক শক্তিধর দেশের মধ্যে এক ধরনের অদৃশ্য শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCN এর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে গত কয়েকদিন ধরে দেশটি একাধিক স্পেশাল অ্যাসেস্ট বা বিশেষ ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এগুলোর মূল লক্ষ্য হচ্ছে শত্রুপক্ষের সামরিক শক্তি নয়, বরং তাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত মেরুদণ্ড ভেঙে দেওয়া। এই ধরনের অস্ত্রের তালিকায় রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP প্রযুক্তি এবং বহুল আলোচিত ব্ল্যাকআউট বোমা, যা প্রচলিত যুদ্ধের ধারা সম্পূর্ণ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের এক ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা কিম জং শিকে এই পরীক্ষাগুলোর তদারকি করছেন বলে জানা গেছে এবং তার বক্তব্য অনুযায়ী এই অস্ত্রগুলো শুধুমাত্র যুদ্ধ জয়ের জন্য নয়, বরং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ও মনোবল একযোগে ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তার দাবি অনুযায়ী আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে প্রযুক্তি নির্ভরতা সবচেয়ে বেশি, সেখানে সরাসরি আক্রমণের পরিবর্তে প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংস করাই সবচেয়ে কার্যকর কৌশল হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে ব্ল্যাকআউট বোমা বা কার্বন ফাইবার বোমা সরাসরি প্রাণহানি ঘটায় না, কিন্তু এর প্রভাব হতে পারে অত্যন্ত ভয়াবহ। এই বোমাটি বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়ে হাজার হাজার সূক্ষ্ম পরিবাহী গ্রাফাইট ফিলামেন্ট, যা বিদ্যুৎ কেন্দ্র, ট্রান্সমিশন লাইন এবং সাব স্টেশনগুলোর উপর পরে সেগুলোকে শর্ট সার্কিট করে দেয়। এর ফলে পুরো দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মুহূর্তের মধ্যে অচল হয়ে পড়ে। অন্ধকারে ডুবে যায় শহর থেকে গ্রাম, থেমে যায় শিল্প উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা এবং এমনকি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP অস্ত্রের প্রভাব আরও বিস্তৃত এবং কৌশলগতভাবে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে কোনো ধরনের বিস্ফোরণ ছাড়াই শক্তিশালী তড়িৎ চৌম্বক তরঙ্গ তৈরি করা হয়, যা শত্রুপক্ষের রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, যুদ্ধবিমান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক যন্ত্রপাতিকে উন্নত যুদ্ধবিমানও মুহূর্তের মধ্যে একটি নিষ্ক্রিয় ধাতব কাঠামোতে পরিণত হতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে জানানো হয়েছে উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত পাওয়া গেছে, যেগুলো প্রায় 240 থেকে 700 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সমুদ্র পতিত হয়েছে। যদিও এই উৎক্ষেপণগুলো সরাসরি কোনো হামলার অংশ ছিল না, তবুও এগুলোকে সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অংশ হিসেবেও নতুন ধরনের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে হোয়াসং 11 ক্ষেপণাস্ত্রের জন্য একটি নতুন ধরনের ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা নিয়ে আলোচনা চলছে, যা একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম এবং যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা অত্যন্ত বিধ্বংসী হতে পারে বলে সামরিক বিশ্লেষকেরা মনে করছেন। রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী জং কুল চল সম্প্রতি এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে তাদের ইতিহাসের সবচেয়ে শত্রুতাপূর্ণ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই বক্তব্য স্পষ্ট হয়েছে যে দুই কোরিয়ার মধ্যে আলোচনার সম্ভাবনা বর্তমানে প্রায় নেই বললেই চলে, বরং উভয় পক্ষই নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি এবং প্রতিরক্ষা জোরদারে মনোযোগ দিচ্ছে। সম্প্রতি একটি ড্রোন অনুপ্রবেশের ঘটনাও এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে, যেখানে অভিযোগ উঠছে দক্ষিণ কোরিয়া থেকে একটি ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করছে। যদিও সিউল সরকার এটিকে একটি বেসরকারি উদ্যোগ হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, তবুও পিয়ংইয়ং এই ঘটনাকে সরাসরি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের অংশ হিসেবে দেখছে এবং এটিকে একটি উস্কানি হিসেবে বিবেচনা করছে। সব মিলিয়ে বর্তমান এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বিশ্ব রাজনীতি এখন এক নতুন ধরনের যুদ্ধের দিকে এগোচ্ছে, যেখানে প্রচলিত অস্ত্রের পাশাপাশি অদৃশ্য ও প্রযুক্তি নির্ভর অস্ত্র হয়ে উঠছে প্রধান হাতিয়ার।
উত্তর কোরিয়ার সাম্প্রতিক এই পদক্ষেপগুলো শুধু তাদের সামরিক সক্ষমতারই পরিচয় দিচ্ছে না, বরং এটি একটি বার্তাও বহন করছে যে ভবিষ্যতের যুদ্ধ হবে অনেক বেশি জটিল, দ্রুত এবং প্রযুক্তি নির্ভর, যেখানে চোখে দেখা আগুনের চেয়ে অদৃশ্য আঘাতই হতে পারে সবচেয়ে ভয়াবহ। আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায় এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ কয়েকজন আইন প্রণেতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চ পর্যায়ের দল আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের, জানালো ডোনাল্ড ট্রাম্প। ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না হরমুজ প্রণালী অবরুদ্ধ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করা ছাড়া আর কোনো শক্ত অবস্থান নেই। তারা শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে। এর আগে আরেকটি পোস্টে তিনি ইরানের সমালোচনা করে বলেন, ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা প্রচার ও গণযোগাযোগ বেশিতে দক্ষ। স্থায়ী চুক্তি না হলে ফের ভয়াবহ যুদ্ধ। সবার চোখ এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। যুদ্ধবিরতি চুক্তির স্থায়ী সমাধান ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধি দল। আসন্ন এই বৈঠকের উপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যে শান্তি। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির 2 সপ্তাহের চুক্তি এখনও বহাল, কিন্তু তার স্থায়িত্ব নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অতর্কিত হামলা এবং এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে কিনা তা নিয়ে ব্যাপক পাল্টাপাল্টি অভিযোগ চলছে। হোয়াইট হাউজের বরাতে এনডিটিভির এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার ইসলামাবাদে, ওয়াশিংটন ও তেহরানের প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধি দলের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। পাকিস্তানে পৌঁছানোর আগে জেডি ভ্যান্স রিপোর্টারদের বলেছেন, আমরা এই আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি, আমরা ধারণা এটি ইতিবাচক হবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই বৈঠকে কে প্রতিনিধিত্ব করবে তা এখনও খোলাসা করেনি। তবে দেশটির স্থানীয় কিছু মিডিয়ার বরাতে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তেহরানের প্রতিনিধিত্ব করছেন। এই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন তাদের 15টি শর্ত চুক্তি করার জন্য সাজিয়েছে, তবে এসবের বিস্তারিত কিছু বলা হয়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় না রাখলে এই আলোচনা হতে পারে না। এর আগে বৃহস্পতিবার জেডি ভ্যান্স সতর্ক করে বলেন, ইরান হরমুজ প্রণালী খুলে না দিতে যুদ্ধবিরতি আবারও ভেস্তে যাবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। এই বিবৃতিতে নাইম কাশেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। 2024 সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোষ দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীতু নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহই এই মাটির প্রকৃত মালিক। নাইম কাশেমের এই কড়া বার্তা এমন এক সময় এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না, যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন।